দিনটা ছিল 29শে মার্চ 1989। 19 বছর বয়সী একজন তরুণী জাপান পুলিশে অভিযোগ করেছিল কয়েকজন যুবক তাকে প্রথমে রেপ করে, তারপর কামড়ে তার দেহ ক্ষতবিক্ষত করে, তাকে প্রচণ্ড মারধর করে, তারপর তার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে আধমরা অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। তার অভিযোগের ভিত্তিতে ডিমা জুভেনাইল ডিটেনশন সেন্টারে হিয়োশি মিয়ানোকে জেরা করছিল জাপান পুলিশ। হিয়োশি মিয়ানো, যে নিজেকে ফ্লন্ট করত জাপানি তখন কুখ্যাত মাফিয়া সংগঠন ইয়াকুজার মেম্বার হিসেবে, তাকে পুলিশ জেরা করছিল। তার কাছে ব্যাপারটা সম্পূর্ণ জলভাত, সে খুব সহজভাবে উত্তর দিচ্ছিল। হঠাৎ তাকে একজন পুলিশকর্মী জিজ্ঞাসা করে, হিয়োশি, তুমি মেয়েটাকে যে আধমরা করে ফেলে রেখে গেলে, যদি মেয়েটা মরে যেত, তুমি জানো না এটা কত বড় ক্রাইম? ও, তুমি তো ইয়াকুজার মেম্বার, তুমি তো জানো। তোমার কাছে তো সব জল ভাত, নিশ্চয়ই এর আগে কাউকে মেরেছ। বলো, মারোনি? ছেলেটি এইবার ঘাবড়ে যায়। কনফিডেন্ট হিয়োশি তোতলাতে শুরু করে। সে মুখে কোনো জবাব দেয় না, শুধু মাথা নেড়ে জানায় হ্যাঁ। তার এই একটা হ্যাঁ পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর অপরাধের ওপর থেকে একটা পর্দা তুলে দেয়। আজকে সেই গল্পই শোনাবো আপনাদের। নমস্কার, আমি অর্ণব এবং আপনারা শুনছেন অপরাধ সূত্র। এখানে আমরা গল্প শোনাই না কোনো বইয়ের পাতা থেকে নয়, বরঞ্চ সরাসরি পুলিশের খাতা থেকে। আমাদের আজকের কাহিনীর ইন্ট্রোডাকশন শুনে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে একটা মেয়েকে রেপ করা হলো, তারপর তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হলো, এর থেকেও ভয়ানক আর কি হতে পারে? আজকে যে গল্পটা আপনাদের শোনাবো, আপনারা যদি গুগলে গিয়ে মোস্ট ব্রুটাল কেস ইন হিউম্যান হিস্ট্রি সার্চ করেন, তাহলে সবার উপরে আসবে সেটা। তাই আমার মানবিক কর্তব্য থেকে আপনাদের আমি বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে রাখি। এই কেসটা শুনতে গিয়ে আপনাদের দম বন্ধ হয়ে আসবে, এটাই স্বাভাবিক। যাদের এই বিষয়ে কোনো ট্রমা আছে, ট্রমা ট্রিগার হওয়ার সম্ভাবনা আছে, অথবা বিভৎসতা যারা মেনে নিতে পারেন না, তারা দয়া করে এই কেসটা এড়িয়ে যাবেন। আর বাকিরা যারা আছেন, আপনাদেরই অনুরোধে আমি এই কেসটা করেছিলাম। এই কেসটা চেয়েই বোধহয় আমার কমেন্ট সেকশনে সব থেকে বেশি কমেন্ট এসেছিল। তারা শুনুন তো। যেটা বলছিলাম, এই খুন করেছো কিনা প্রশ্নটাই তদন্তের মোড় সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিল। ইনভেস্টিগেটিং অফিসাররা যে কেসের তদন্ত করছিল, হিরোশি ডিটেলস দিতে শুরু করলো সেই কেসটা ছেড়ে অন্য একটা কেসের, এমন একটা অপরাধের যা সে এবং তার দলের ছেলেরা মিলে বেশ কিছুদিন আগে ঘটিয়েছিল। হিরোশি জানায় খুন সে সত্যিই করেছিল এবং তাকে জেরা করে পুলিশ যে ক্লুগুলো পায়, সেই ক্লু ফলো করে তারা গিয়ে হাজির হয় একটা আন্ডার কনস্ট্রাকশন কারখানায়। সেখানে গিয়ে তাদের চোখে পড়ে একটা ড্রামের ভিতর কংক্রিট দিয়ে বোঝাই করা, এবং সেই কংক্রিটের মধ্যে থেকে কিছু মানুষের চুল বেরিয়ে আছে। পুলিশের সন্দেহ হয়, তারা ড্রামটার কাছে যেতেই তীব্র দুর্গন্ধ আসে তাদের নাকে। তারা সেই ড্রামটাকে, প্রায় 305 কেজি ওজন ছিল ড্রামটার, কারণ ড্রামটার ভিতরটা পুরোটা কংক্রিট দিয়ে ফিল করা ছিল। সেই ড্রামটাকে ক্রেনে করে তুলে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে এসে কংক্রিটটা ভাঙতেই তার ভিতর থেকে বেরিয়ে আসে কম্বলে মোড়া ব্যাগের মধ্যে একটা তরুণীর মৃতদেহ। গন্ধে এবং বিভৎসতায় পুলিশ ছিটকে যায়। 30শে মার্চ বিকেলে দেহটার পোস্টমর্টেম শুরু হলো। দেহটা এতটাই বিকৃত ছিল যে কোনো অভিজ্ঞ চোখ ছাড়া সেটা যে আগে কোনো তরুণীর দেহ ছিল এটা পর্যন্ত বোঝা যাচ্ছিল না। পোস্টমর্টেম রিপোর্টে বলা হয় 3 মাস আগেই মেয়েটির মৃত্যু হয়েছে এবং মৃত্যুর আগে তার উপর অমানসিক অত্যাচার চালানো হয়েছে। তার প্রত্যেকটা ইন্টারনাল অর্গান ড্যামেজড, তার ব্রেন পর্যন্ত ড্যামেজড, হাড় ভাঙা, এবং মেয়েটির ওজন মাত্র 35 কেজি ছিল, অর্থাৎ তাকে অনাহারে রাখা হয়েছিল। এছাড়া সব থেকে যেটা সারপ্রাইজিং, মেয়েটা প্রেগনেন্ট ছিল মৃত্যুর সময়। হিরোশির স্বীকারোক্তি এবং ফরেন্সিক রিপোর্ট ফলো করে পুলিশ তরুণীর পরিচয় জানতে পারে। সে ছিল 17 বছর বয়সী একজন তরতাজা তরুণী, জুনকো ফুরোতা। জুনকো শুধুমাত্র 17 বছরের একজন জাপানি তরুণী ছিল না, সে ছিল আমাদের পৃথিবীর প্রত্যেকটা দেশের আইন ব্যবস্থার একটা হাস্যকর প্রতিচ্ছবি মাত্র। কেন আসছি সেই প্রসঙ্গেই।
1971-এর 18ই জানুয়ারি জাপানের মিসাতো শহরে জুনকোর জন্ম হয়। বাবা মা ভাই দাদার সঙ্গে সে বাড়িতেই থাকত। একটা হাসি খুশি ছোট্ট পরিবার ছিল। তাকে যারা চিনত, অর্থাৎ তার প্রতিবেশীদের মতে, জুনকো অত্যন্ত মিষ্টি, ভদ্র, নম্র, ডাউন টু আর্থ, অত্যন্ত সুন্দরী, একজন ভালো সিঙ্গার, একজন ভালো স্টুডেন্ট ছিল। তাকে তার এলাকার সবাই ভীষণ ভালোবাসত। স্কুলে পড়ার পাশাপাশি একটা প্লাস্টিক মোল্ড করার কারখানায় সে একটা পার্ট টাইম জব করত। স্কুলিং শেষ হওয়ার পর তার পরবর্তী জবও পাকা হয়ে গিয়েছিল। আর এই সব কিছুর পাশাপাশি মেয়েটি ছিল অত্যন্ত সুন্দরী। তাকে এলাকার লোকজন এবং যারাই দেখত 80s-এর নায়িকাদের সাথে তুলনা করত। কিন্তু এই রূপই হয়েছিল মেয়েটার কাল। হিরোশি মিয়ানো, জো ওগুরা, নোহরো মিনাতো এবং ইয়াকুসি ওয়াতানাবে, জাপানের অপরাধ জগতে এই নামগুলোর একটা ওজন ছিল। এলাকার লোকজন তাদের ভয় পেত, কারণ ওই বললাম না শুরুতেই, এরা ছিল ইয়াকুজার মেম্বার। আর ইয়াকুজা ছিল জাপানের সেই সময়কার একটা বিখ্যাত মাফিয়া অর্গানাইজেশন। এরা শুরু করেছিল ছোটোখাটো অপরাধ দিয়ে, কারণ তাদের বয়স ছিল অত্যন্ত কম। আপনাদের যখন আমি জেরা করার কথা বললাম, ডিমা জুভেনাইল সেন্টারের কথা বলেছিলাম, কারণ এদের প্রত্যেকেরই বয়স 18-র কম ছিল। এরা স্কুল স্টুডেন্ট ছিল। এই মিনাতোর বাড়িটা ছিল বকাটে ছেলেদের আড্ডাখানা, এবং হিরোশি ছিল এদের ওই লিডার গোছের ছেলে আর কি। ছোটোখাটো অপরাধ দিয়ে শুরু করলেও মাত্র কিছুদিনের মধ্যেই এদের অপরাধের পরিমাণ বাড়তে শুরু করে। 2টি মেয়েকে এরা রেপ করে এবং রাস্তায় ফেলে দেয়। কিন্তু ওই যে ইয়াকুজা, তাদের ভয়ে এদের বিরুদ্ধে পাড়ার লোকজন মুখ খুলতে সাহস পায়নি। তো এদের লিডার সেই হিরোশির নজর পড়ল জুনকোর ওপর। না, ভালোবেসে নয়, এদের ঠিক ওই ভালোবাসা জিনিসটা আসে না। তার নজর পড়ল পাড়ার সবার ড্রিম গার্ল মেয়েটি। তাকে নিজের কাছে রাখা, নিজের ভালোবাসার ফাঁদে জড়ানো, একটা ওই ট্রফির মতো ব্যাপার আর কি। হিরোশি জুনকোকে গিয়ে প্রপোজ করলো। মিষ্টভাষী জুনকো খুব মিষ্টি ভাষাতেই তাকে না বলল। আগুন চলে গেল হিরোশির মাথায়। তাকে না বলবে? এত সাহস! তারিখটা ছিল 25শে নভেম্বর 1988। জুনকো তার ওই প্লাস্টিক মোল্ডিংয়ের কারখানায় পার্ট টাইম জব সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিল। তখন হিরোশি আর মিনাতো রাস্তায় বাইক নিয়ে ঘুরছিল তাদের নেক্সট টার্গেটের আশায়। হঠাৎই হিরোশির চোখে পড়ে জুনকো। জুনকোকে দেখে তার মাথায় একটা বিভৎস আইডিয়া খেলে যায়। সে মিনাতোকে তার প্ল্যানটা শেয়ার করে। মিনাতো বাইক নিয়ে গিয়ে লাথি মারে জুনকো সাইকেলে। জুনকো বাজে রকমভাবে রাস্তায় পড়ে যায়। তখন হিরোশি অত্যন্ত ভালো মানুষ সেজে জুনকোর কাছে যায়। তাকে বলে, তোমার লাগেনি তো? তুমি ঠিক আছো তো? চলো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসছি। জুনকোর জীবনের সব থেকে বড় ভুল ছিল হিরোশিকে বিশ্বাস করা। সে তখন ভয়ে কাঁপছিল, তাই একটা অবলম্বন পেয়ে সে হিরোশিকে বলে যে ঠিক আছে, তাই দিয়ে এসো আমাকে। হিরোশি তাকে নিয়ে যায় একটা পরিত্যক্ত কারখানায়। জুনকো সবটা বুঝতে পেরে সে পালাতে যায়। তখন হিরোশি তাকে ধরে বলে, তুমি তো জানো আমি ইয়াকুজার মেম্বার। তুমি যদি পালাবার চেষ্টা করো, তোমাদের পরিবারের সবাইকে আমি আজকে রাতেই শেষ করে দেবো। জুনকো ভয় পায়। জুনকোকে নিয়ে হিরোশি কাছেই একটা হোটেলে যায়। সেখানে গিয়ে বহুবার তাকে রেপ করে। তারপর মিনাতোর বাড়িতে ফোন করে। আমি বলেছিলাম না, মিনাতোর বাড়িটা ছিল পাড়ার বকাটে ছেলেদের আড্ডাখানা। সেখানে জোকে সে ফোন করে রসিয়ে সমস্ত গল্প শোনায়। জো গুড়া তাকে বলে যে এখনই মেয়েটাকে ছাড়িস না, কিন্তু তুই দাঁড়া, মেয়েটাকে তোর কাছে রাখ। পরের দিন সকালে ওই হোটেলের পাশেই একটা পার্কে জুনকোকে নিয়ে হিরোশি আসে। জো গুড়া এবং তার বন্ধুরা সেখানে গিয়েছিল। সেখানে মেয়েটির সামনেই তারা আলোচনা করে মেয়েটিকে কোথায় রাখা হবে। কিন্তু যেহেতু জুনকোকে তারা ভয় দেখিয়েছিল যে তার পরিবারের সবাইকে তারা মেরে ফেলবে, সেই ভয়েই জুনকো কোনো প্রতিবাদ বা পালাবার চেষ্টাটুকু পর্যন্ত করতে পারে না। তারা ঠিক করে জুনকোকে নিয়ে গিয়ে মিনাতোর বাড়ির দোতলার একটি ঘরে রাখা হবে, কারণ ঘরটা বেশ বড় এবং মিনাতোর বাবা মা বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না, সুতরাং এতে তাদের সুবিধা হবে। ঠিক এখান থেকেই শুরু হয় 44 দিনের বিভীষিকার প্রথম দিনটা। 27শে নভেম্বর জুনকোর বাবা মা পুলিশে ডায়েরি করে। হিরোশি জানতে পারে ব্যাপারটা। হিরোশি জুনকোকে দিয়ে তার বাড়িতে ফোন করিয়ে বলায় যে সে বাড়ি থেকে কিছু টাকা পয়সা চুরি করে পালিয়ে এসেছে। তার পৃথিবী ঘোরার শখ, সে ওই টাকা দিয়ে পৃথিবী ঘুরে দেখবে। জুনকোর এই পৃথিবী ঘোরার শখটা না ছিলই, তাই তার বাবা মা কষ্ট করে হলেও জিনিসটা বিশ্বাস করে নেয়। তাই তারা
পুলিশ থেকে ডায়েরিটা উইথড্র করে নেয়। 28শে নভেম্বর রাতে হিরোশি এবং তার সঙ্গীরা সেখানে আরও বেশ কিছু নতুন ছেলেকে নিয়ে এলো। তারা সবাই মিলে মেয়েটাকে গ্যাং রেপ করলো, কিন্তু বারবার গ্যাং রেপ করেও তাদের শান্তি হলো না। তারা একটা দেশলাই জ্বালিয়ে মেয়েটার পিউবিক হেয়ারে আগুন লাগিয়ে দিল এবং আরও বেশ কিছু কাজ তারা করেছিল, যেগুলো ডিসক্রিপশন আমার পক্ষে দেওয়া। আমার একটা বোন আছে, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমাদের যিনি রিসার্চ করেন পূর্বাশাদি, তারও এইটুকু একটা বাচ্চা মেয়ে আছে। তিনিও এটা রিসার্চ করতে গিয়ে 2বার বমি করেছিলেন। এবং আপনাদের যদি বেশি আগ্রহ থাকে আপনারা ইন্টারনেট থেকে পড়ে দেখতে পারেন। তো যাই হোক, যে নৃশংসতাগুলো আমরা মুখে বলতে পারছি না, সেই নৃশংসতাগুলো কার্যে করার সময়ও ছেলেগুলোর কিন্তু কোনো রকম দুঃখ হচ্ছিল না। তারা অট্টহাসিতে ফেটে পড়ছিল। তাদের আচরণ দেখে মনে হচ্ছিল এটা নিছকই তাদের কাছে এন্টারটেনমেন্ট মাত্র। এই খবর হিরোশির দলের সবার মধ্যেই ছড়িয়ে পড়ল। তারা পাশের এলাকার যারা গুন্ডা, তাদেরকেও ইনভাইট করতে লাগলো জুনকোকে দেখার জন্য। রোজ রোজ ডজন ডজন লোক আসতো। তারা জুনকোকে রেপ করতো, প্রথমে তাকে মারতো, তার গায়ে আঁকিমুখি কাটতো, তারপর তার ছবি তুলতো, যেন জুনকো একটা খেলনা বস্তু। এই যে লোকগুলোর কথা বলছি না, অনেকে আসতো, এদের মধ্যে কিন্তু অনেকজন মেয়েও ছিল। ক্রিমিনালের কোনো ছেলে মেয়ে হয় না বোধ হয়, জানেন তো। ডিসেম্বরের শুরুর দিকে জুনকো একবার পালাবার চেষ্টা করেছিল, কিন্তু তার ভাগ্য তো শুরু থেকেই খারাপ, সে ধরা পড়ে যায়। তারপর হিরোশি, মিনাতো এবং তার পুরো গ্যাং তার মুখে ঘুষি মেরে তার মুখ ফাটিয়ে দেয়। হিরোশি তার গোড়ালি আগুন দিয়ে পুড়িয়ে দেয় যাতে সে পালাতে না পারে। তারপর সেই পোড়া গোড়ালি নিয়ে তাকে নগ্ন হয়ে সবার সামনে নাচতে বাধ্য করে, তাকে ওই অবস্থায় সবার সামনে মাস্টারবেট করতে বাধ্য করে। তাকে শীতকাল চলছিল তখন, জাপানে প্রচণ্ড শীত পড়ে, আপনারা যারা জানেন। তাকে সেই অবস্থায়, নগ্ন অবস্থায় ব্যালকনিতে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। তার জেনিটাল পার্ট, অ্যানাস, কানের ইনার ইয়ার, নাক, মানে যত ছিদ্র আছে সমস্ত জায়গাগুলি দিয়ে যা পারে ইনসার্ট করে। সেটা কাঁচের বোতল, গলফ ক্লাব, কঞ্চি, যাচ্ছে তাই ব্যাপার স্যাপার আর কি। জোর করে তাকে গ্যালন গ্যালন অ্যালকোহল কেলানো হয়। খারাপ, মানে পচে যাওয়া দুধ খাওয়ানো হয় ওই অ্যালকোহলের সাথে মিশিয়ে। তাকে একসাথে প্রচুর সিগারেট ইনহেল করতে বাধ্য করা হয়। পেইন্ট থিনার হয়, জানেন তো, যেটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সেই পেইন্ট থিনার তাকে জোর করে ইনহেল করানো হয়। মেয়েটার মধ্যে শুধু প্রাণটাই বোধহয় বেঁচে ছিল, আর কিছু ছিল না। এই ঘটনাগুলো বলতে গিয়ে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি অ্যাক্টিং করছি, বা আমাদের যিনি রিসার্চ করেন তার সম্বন্ধে ওই কথাগুলো বানিয়ে বললাম, কিন্তু বিশ্বাস করুন এক বিন্দু বানিয়ে বলিনি। কিন্তু এই জানোয়ারগুলোর একটুও খারাপ লাগতো না, কিন্তু তাদের কাছে জুনকো জাস্ট একটা এক্সপেরিমেন্ট ছিল, যে কতটা অত্যাচার একজন মানুষ সহ্য করতে পারে। মজার ব্যাপার কি জানেন, মিনাতোর বাড়িতে তো জুনকোকে রাখা হয়েছিল। মিনাতোর বাবা মা মেয়েটিকে নোটিস করে, তারা মিনাতোকে জিজ্ঞাসা করে যে মেয়েটি কে। মিনাতো বলে যে মেয়েটি হিরোশির গার্লফ্রেন্ড। তার বাবা মা কিন্তু সবটা বুঝতে পারে, তার সত্ত্বেও তারা কোনো প্রতিবাদ করেনি। কি হয়েছে, অত বড় বাড়িতে ছেলে কোনো জন্তু জানোয়ার না পুষে একটা মেয়ে পুষেছে, তাদের তো এতে কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না, বা তার ছেলেরও কী বা ক্ষতি হচ্ছে। একদিন হিরোশিরই এক পরিচিত জুনকোকে দেখার ইনভিটেশনে মিনাতোর বাড়িতে আসে। তার মধ্যে বোধ হয় কিছুটা বিবেক বোধ তখনও বেঁচে ছিল। সে অপরাধীদেরই একজনের দাদাকে জানায় ব্যাপারটা। তার দাদা পুলিশে ফোন করে। পুলিশ মিনাতোর বাড়িতে আসে বাড়ি সার্চ করতে, কিন্তু সার্চ করার আগেই মিনাতোর বাবা মা পুলিশকে বলে যে এই বাড়িতে কেউ থাকে না। তার বাবা বেশ প্রভাবশালী লোক ছিল এলাকার। পুলিশ তার কথা বিশ্বাস করে নেয়, তারা একবার নিজেরা খুঁজে পর্যন্ত দেখে না। ডিসেম্বরের শুরুর দিকে জুনকো একবার পুলিশে ফোন করার চেষ্টা করেছিল, কিন্তু হিরোশির হাতেই সে ধরা পড়ে যায়। হিরোশি সঙ্গে সঙ্গে ফোনটা কেড়ে নিয়ে পুলিশকে বলে, হ্যাঁ, রং নাম্বারে ভুল করে ফোনটা চলে গিয়েছিল। তারপর শুরু হয় আবার অত্যাচারের পালা। ডিসেম্বর মাসের শেষের দিকে জুনকো নিজের অজান্তেই বিছানায় টয়লেট করে ফেলে। ততদিনে আসলে তার বডির ওপর থেকে কন্ট্রোল চলে গেছিল সম্পূর্ণভাবে। হিরোশি না দেখে সেই ইউরিনের ওপর পা দেয়। তারপর রাগে সে জ্ঞান শূন্য হয়ে যায়, প্রচণ্ডভাবে মারধর শুরু করে জুনকোকে, এবং তার হাতে এবং থাইয়ে লাইটারের যে ফ্লুইড হয় সেই ফ্লুইড ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। মেয়েটা যন্ত্রণায় চিৎকারের সঙ্গে সঙ্গে আকুতি করতে শুরু করে। না, তাকে ছেড়ে দেওয়ার জন্য না, তাকে যাতে একবারে মেরে ফেলে তাকে মুক্তি দেওয়া হয়
তার জন্য আকুতি। তারপর থেকে যতদিন মেয়েটা বেঁচে ছিল এই একটাই আকুতি ছিল তার মুখে, কিন্তু সেই শয়তানগুলো সেইটুকু সাহায্যও তাকে করেনি। তারা তাকে নামমাত্র পরিমাণে খেতে দিত যাতে তার প্রাণটুকু টিকে থাকে। এই ধরুন 2 দিনে 1 গ্লাস দুধ দিত। তার শরীরটা অনাহারে ধুঁকছিল, ক্রমশ সে শুকিয়ে জীর্ণ হয়ে যাচ্ছিল। এইরকম সময়ে হিরোশি এবং তার বন্ধুরা খেলার জন্য একটা নতুন ফন্দি বের করে। মেয়েটার মাথাটাকে কংক্রিটের ওপর রাখে, তারপর একটু উঁচু থেকে তারা মেয়েটার মাথার ওপর লাফাতে শুরু করে। মেয়েটা কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে মারধর করে আবার ওঠানো হয়, আবার ওই একই খেলা। জানুয়ারির ধরুন মাঝামাঝি সময় জুনকো আর হাঁটতে পর্যন্ত পারত না। তার মুখ চোখ প্রচণ্ডভাবে ফুলে গেছিল। তার দেহের যে সমস্ত স্থানে ক্ষত ছিল সেগুলো তো কোনো ট্রিটমেন্ট হতো না। সে ক্ষতগুলো পচে গিয়ে সেখান থেকে গন্ধ বেরোতে শুরু করেছিল। এটা তো আমাদের বাংলা সিরিয়াল বা সিনেমা নয় যে প্রচণ্ড মারধর প্রচণ্ড অত্যাচারের পরেও নায়িকা একদম টিপ টপ মেকআপ লুকে থাকবে। জুনকো বেশিরভাগ সময় আনকনসিয়াস অবস্থাতেই থাকতো। এই জানুয়ারির মোটামুটি শেষের দিকে হিরোশি বন্ধুদের সাথে 1 লক্ষ ইয়েন বাজি ধরে জুয়া খেলছিল। সেই জুয়ায় সে হেরে যায়। তার রাগের লক্ষ্যবস্তুতে পরিণত হয় আবার সেই জুনকো। জুনকোর 2 চোখের পাতার ওপর 2টো মোমবাতি বসিয়ে দিয়েছিল এবং সেই গলন্ত মোম তার গোটা আহত মুখ জুড়ে পড়ছিল। মানে তার মুখের সমস্ত জায়গায় তো কাটা ছেঁড়া ছিল, সেই জায়গাগুলোর ওপর গলন্ত মোম পড়ছিল। সেগুলো দেখে হিরোশি এবং তার বন্ধুরা জুয়োর হারার দুঃখ ভুলে অট্টহাসিতে ফেটে পড়ে। তাকে জল পর্যন্ত দেওয়া বন্ধ করে দিয়েছিল। তাকে বলা হয়েছিল যে যদি তেষ্টা পায় তাহলে ইউরিনেট মানে টয়লেট করো এবং তারপর সেই ইউরিনটাকেই পান করবে আবার। এই ছেলেগুলো অত্যাচার যখন করতো তখনও কিন্তু তারা নিজেদের সেফটির কথাটা ভাবতো। যখন মেয়েটাকে মারধর করতো তখন তারা হাতে প্লাস্টিক জড়িয়ে নিত যাতে হাতে রক্ত না লেগে থাকে। মানে ভাবুন, এরা নাকি মাইনার, এরা নাকি বাচ্চা ছেলে। এরপর মেয়েটিকে একদিন তারা প্রচণ্ডভাবে লাথি মারতে শুরু করে। লাথি মারতে মারতে মেয়েটি জ্ঞান হারায়। তারা ভাবে যে মেয়েটা নাটক করছে, তাই জুনকোকে তোলার জন্য তারা আরও মারধর করতে থাকে। কিন্তু তারা বুঝতে পারেনি মেয়েটি অজ্ঞান হয়নি, মেয়েটি মরে গেছিল। তখন সকাল 10টা। মেয়েটির ভাগ্য ভালো, মেয়েটি মরে গিয়ে বেঁচে গিয়েছিল। মেয়েটি মরে যাওয়ার পর কিন্তু এরা বেশ ভয় পেয়ে যায়। এবার যদি পুলিশ তাদের ধরে, তারা 24 ঘন্টারও কম সময়ে মেয়েটির দেহটিকে সেই যে আমি বলছিলাম না একটা অ্যাবান্ডন্ট ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে নিয়ে যায়, একটি ড্রামের মধ্যে ভরে। তারপর সেটাকে তার উপর দিয়ে কংক্রিট ঢেলে দেয়, লিকুইড কংক্রিট ঢেলে দেয়। পরে সেই কংক্রিটটা সলিড হয়ে যায়। দিন গড়িয়ে সপ্তাহ পার হলো। জুনকো লাশ পড়ে রইল ওই কংক্রিটের নিচে, আর এই ছেলেগুলোর জীবন চলতে লাগলো স্বাভাবিক ছন্দে, যেন কিছুই হয়নি। এইভাবেই কেটে গেল 1989 সালের পুরো শুরুর দিকটা। এরপর হিরোশি এবং জো গ্রেপ্তার হলো এক তরুণীকে রেপ করার দায়। আমি সেই শুরুতেই আপনাদের যে জেরার কথা বলেছিলাম, দিমা জুভেনাইল সেন্টারে, আমরা আবার ফিরে এলাম সেই রাতেই। পুলিশের জেরার মুখে হিরোশি বেফাঁস কথা বলে ফেলে। সেই পুলিশ অফিসারটি যে হিরোশিকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কাউকে খুন করেছ, তাই না? হিরোশি ভাবে যে জোকে তো আলাদাভাবে জেরা করা হয়েছে, জো নিশ্চয়ই ওই অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। তাই সেও ভয় পেয়ে অপরাধের কথাটা স্বীকার করে নেয়। পুলিশ গিয়ে জুনকোর লাশ নিয়ে আসে সেই অ্যাবান্ডন্ট ফ্যাক্টরি থেকে। ও আপনাদের বলা হয়নি, জুনকোর লাশ যখন পাওয়া গিয়েছিল তখন তার মাথাটা না অনেকটা ছোট হয়ে গিয়েছিল, জানেন? তার এত অত্যাচার তাকে করা হতো, তার খুলির ওপর লাফানো হতো, তার মাথাটা যা আকার নর্মালি হয় তার থেকে হাফ হয়ে গিয়েছিল। জুনকো শরীরের ভিতর থেকে, তার জেনিটাল পার্টসের ভিতর থেকে একটা বড় কাঁচের বোতল পাওয়া গিয়েছিল। যখন এই কেসটার বিচার শুরু হয়, বিচারকদের মধ্যে একজন জুনকোর বিকৃত ছবি দেখে এবং ঘটনার বিবরণ শুনে অজ্ঞান হয়ে গিয়েছিলেন কোর্টের মধ্যেই। 1990 সালের জুলাই মাসে হিরোশিদের গ্যাংয়ের প্রত্যেকটা ছেলেকে দোষী সাব্যস্ত করা হয়। না না, খুনের দায় নয়, কিন্তু দেহে আঘাতের ফলে মৃত্যুর অভিযোগে, যার সাজা কিন্তু খুনের সাজার মতো নয়। তাছাড়া বলেছিলাম না এরা প্রত্যেকে ছিল মাইনার। জুভেনাইল জেলে এদেরকে মাত্র কয়েকটা বছর কাটাতে হবে, তারপরই তারা মুক্ত।
কারণ জাপানের ল সিস্টেমও আমাদের ভারতের ল সিস্টেমের মতো, জুভেনাইলদের কোনো সাজা হয় না। এরকম রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম করেও তারা বুক মুছিয়ে কিছু বছর পর জেল থেকে বেরিয়ে আসে। আমাদের ভারতে নির্ভয়া কেস আপনাদের নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না। আপনার এখন শুনে যেরকমটা রাগ হচ্ছে, সেই রকম রাগ হয়েছিল জাপানের প্রত্যেকটা মানুষের। মিডিয়া এবং সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল। তাদের চাপে পড়েই সরকারি উকিলরা হিরোশির জন্য যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছিলেন, বাকিদের জন্য তাও নয়। কোর্টের লজিক ছিল যে এরা তো ওকে খুন করার জন্য মারেনি, এরা ওকে আঘাত করেছিল, ও মারা গিয়েছিল। খুন করার জন্য কিন্তু এরা কেউ খুন করেনি। এমনকি কোর্ট এদের নাম পর্যন্ত গোপন রাখতে চেয়েছিল। এরা যেটুকু শাস্তি পেয়েছিল সেটুকুও কমানোর জন্য আপার কোর্টে গিয়ে অ্যাপিল করে। আপার কোর্ট কিন্তু সমস্ত কেসটা বিবেচনার পর এদের শাস্তি কিঞ্চিত পরিমাণে বাড়িয়ে দিয়েছিল। যেমন হিরোশিকে লোয়ার কোর্ট ওই অত প্রতিবাদের পরেও 17 বছরের কারাদণ্ড দিয়েছিল, হাইকোর্ট এটাকে বাড়িয়ে 20 বছর করে দিয়েছিল। সাথে হিরোশির ফ্যামিলিকে নির্দেশ দেওয়া হয়েছিল জুনকোর ফ্যামিলিকে 50,000 মিলিয়ন ইয়েন ক্ষতিপূরণ দেওয়ার জন্য। 2009 সালে হিরোশি ছাড়া পায় এবং সে নিজের নাম বদলে ফেলে। নতুন নাম রাখে ইয়াকোহামা। নাম বদলালেও চরিত্র কিন্তু ছেলেটি বদলাতে পারেনি। ইয়াকুজা গ্যাংয়ের সাথে তার রিলেশন নিয়ে তখনও সে ফ্লন্ট করে বেড়াতো। সে আবার কিছুদিন পরে 2013 সাল নাগাদ ব্যাংক ফ্রড এবং বেশ কিছু ফাইন্যান্সিয়াল ফ্রডের জন্য পুলিশের কাছে ধরা পড়ে। মিনাতোকে 9 বছরের কারাদণ্ড দিয়েছিল কোর্ট। তার বাবা মা পুরো ঘটনাটাই জানতেন, তারা জানতেন মেয়েটার সাথে কি হচ্ছে, তবু তারা কোনো স্টেপ নেননি। অথচ তার বাবা মায়ের কিন্তু কোনো শাস্তিই হয়নি। মিনাতো 1998 সাল নাগাদ মুক্তি পেয়ে যায়। তারপর সে নিজের নাম রাখে শিনজি। ইয়াসুসি ওয়াতানাবাকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সেটা বাড়িয়ে 7 বছর করা হয়েছিল, যদিও 1996 সাল নাগাদ এই ছেলেটিও মুক্তি পেয়ে যায়। কিন্তু বেশি দিন সে বাঁচতে পারেনি। নিউরো ডিজেনারেটিভ ডিজিজে আক্রান্ত হয়ে মানি হাইস্টে, যেটা বার্লিনের হয়েছিল যে রোগটা, সেই রোগে আক্রান্ত হয়ে নিঃসহায় নিঃসঙ্গভাবে সেই 2021 সালে মারা গেছে। জোগুড়ার 10 বছরের জেল হয়েছিল। 1999 সালে সে ছাড়া পায়, কিন্তু তখনও তার মধ্যে কোনো রকম অনুশোচনা ছিল না। তার মধ্যে তো বাদী দিন তার পরিবারের মধ্যেও ছিল না। জোগুড়ার মা নিজে একজন মেয়ে হয়ে সবাইকে বলে বেড়াতো ওই জুনকো মেয়েটাই দায়ী, জুনকো মেয়েটার জন্য আমার ছেলেটাকে এত কষ্ট পেতে হলো। জোগুড়া নিজের নাম বদলে কামিসাকু রাখে। সে একটা আইটি কোম্পানিতে জব জয়েন করে। কিছুদিনের মধ্যেই তার পাস্টের কথা আইটি কোম্পানি জেনে যায় এবং তাকে টার্মিনেট করে দেওয়া হয়। এই 2022 সাল নাগাদ জোয়ের মা বাথরুম থেকে তার মৃতদেহ খুঁজে পায়। ডাক্তার সন্দেহ করে যে বমি করতে গিয়ে তার গলায় আটকে গিয়েছিল, যে কারণে তার মৃত্যু হয়েছে। কিন্তু এই ছেলেগুলো কি সত্যি সাজা পেল? আপনাদের কি মনে হয়? জানেন তো, বর্তমানে আমরা মানুষরা নিজেদেরকে সভ্য বলে দাবি করি। আমাদের পুরনো প্রাচ্যে মানে প্রচুর খারাপ খারাপ শাস্তির উল্লেখ আমরা পাই। হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, আস্তে আস্তে কষ্ট দিয়ে মারা, এই শাস্তিগুলোর উল্লেখ আমরা পাই। এখন আমরা এগুলো প্রয়োগ করি না, আমরা অত্যন্ত সভ্য হয়ে গেছি। কিন্তু এই ধরনের ঘটনা পড়লে মনে হয় এই শাস্তিগুলোর দরকার আছে। আর জুভেনাইল বলে কাউকে এই ধরনের অপরাধের জন্য ছেড়ে দেওয়া একদম উচিত না। আপনাদের কি মতামত আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমাদের এই কেসটা যদি আপনাদের পছন্দ হয়, আমাদের কেসটা তো পছন্দ হওয়ার কোনো কারণ নেই, মানে আমাদের রিসার্চ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।